বন্ধুরা, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে যদি আমাদেরকে লুকিয়ে রাখা হয় তাহলে আমাদেরকে খুঁজতে অ্যাটলিস্ট 2-3 মাস সময় চলে যাবে। মোবাইলের ইন্টারনেট বাদে যে মেইন নেটওয়ার্কটা ওইটা পর্যন্ত নাই এখানে। মানে আমাকে তারা মনে করবেন পাগল পাগল ভাবতেছে আর কি। আমরা মোটামুটি এখানে আটকে গেলাম। বিদেশিরা এখানে আসছে, এসে এলাকাবাসী দেখে খারাপ জিনিস খাওয়াইয়া মানে এরকম কিছু একটা করছে। দরদাম হইলো মোটামুটি, এখানে বিক্রি করতেছেন। স্যান্ডেলের কি অবস্থা, এখানকার মানুষের মুরব্বীকে সম্মান জানানোর জন্যই মহিলাটা বসে পড়ছিল। আমরা এখন যেই জায়গাটা উঠে আসলাম 2019 সালে, এরকম আঙ্কেলের গাড়ি উল্টে গেছিল। তাদের পড়াশোনার টেবিল এখানে এইভাবে বই খাতা পড়ে থাকে, কিভাবে কত সুন্দর ভদ্রতার সহিত বসবাস নিচ্ছে দেখেন। তিলগুলো খুবই ছোট ছোট দানা, তো মাঝখানে কি করে 1 কেজি 1.5 কেজি বা 2 কেজি ওজনের পাথর ঢুকাই দেয়। ওইখানে ওই 1 কোটি টাকার লেনদেনের মধ্যে দেখা যায় 10-15-20 লক্ষ টাকা এখানকার ক্রেতারা চুরি করে। এই হচ্ছে ভাই জীবন। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ, আমি সাইফ। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। এখন আছি আফ্রিকার মোজাম্বিকের খুবই অজপাড়া গায়ে একটা রিমোট এরিয়াতে আছি। সুসনডাঙ্গা ডিস্ট্রিক্টে যাচ্ছি। এই ডিস্ট্রিক্ট থেকে বা এই জেলা শহর থেকে আরো প্রায় 20-25 কিলোমিটার দূরে খুবই রিমোট একটা এরিয়াতে, যেখানে যাচ্ছি আজকে আমার চাচার সাথে। সকাল বাজে এখন 7:30, যদিও বা 22 কিলোমিটার পথ যেতে হয়তো বা আমাদের আধা ঘন্টার চেয়েও বেশি বা 1 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে। আমরা পাকা রাস্তা পেরিয়ে এখন মাটির রাস্তা বা কাঁচা রাস্তায় ঢুকলাম। আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখানকার প্রত্যন্ত অঞ্চলের কিছু গ্রামীণ মানুষের জীবনযাপন। যাচ্ছি আমরা সাসিম্বা গ্রামে, আপনাদেরকে দেখাতে যাচ্ছি সাসিম্বা গ্রামের মানুষের জীবন জীবিকা এবং সর্বোপরি তাদের লাইফস্টাইল। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা আর উপভোগ করুন অজানাও দেখে এই আফ্রিকাটাকে খুবই কাছ থেকে। মোজাম্বিকে এখন শীতের প্রায় শেষের দিকে, বলতে গেলে শীত শেষ, কিন্তু তাও সন্ধ্যার পর বিশেষ করে রাতে বা ভোরবেলায় এখনো শীতের ছোঁয়া দেখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে এখনো শিশির ভেজা ঘাস দেখা যায়। আমাদের পাশে দেখতে পাচ্ছেন মানুষের জীবন জিন্দেগি। এখানকার মানুষের জীবন যাপন হয় থাকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে। সূর্যোদয় হলে তাদের জীবন জিন্দেগিটা শুরু হয়, সূর্যাস্তের সাথে সাথেই তাদের জীবন ওই দিনের মতোই থেমে যায়। মানুষজন দেখা যাচ্ছে শাক সবজি নিয়ে বাজার যাচ্ছে, কেউ বা চাকরি বাকরি করার জন্য যাচ্ছে তাদের কর্মস্থলের উদ্দেশ্যে। মূল জেলা শহর থেকে বেরিয়ে আমরা গ্রামের মেট্রো পথে আসলাম। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে বা আফ্রিকার প্রায় সব দেশগুলোতে মধ্যবিত্ত দেখা যায় না বললেই চলে, হয় নিম্নবিত্ত অথবা উচ্চবিত্ত। এই দুই শ্রেণীর মধ্যেই এখানকার মানুষের শ্রেণী বা ক্লাসিফিকেশন সীমাবদ্ধ। এই যে বাড়িগুলো দেখা যাবে টুকটাক ইটের, আবার বেশিরভাগই দেখা যায় কাঠের বাড়ি, উপরে ছাউনি দেওয়া থাকে। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। বর্ষার সময় মানুষের যাতায়াত খুবই দুর্বিষহ হয়ে পড়ে, যদিও বা এখন শুকনো মৌসুম থেকে স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করা যাচ্ছে। মোজাম্বিকের উপকূলীয় অঞ্চল বাদে পুরো মোজাম্বিকের মধ্যে মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি। কৃষি প্রধান দেশ এই মোজাম্বিকে। আমরা যে সাসিম্বা গ্রামের দিকে যাচ্ছি, এখানকার মানুষের জীবিকার প্রধান মাধ্যম তাও কৃষি। এখানে কৃষি বলতে চাষ হয়ে থাকে মৌসুমী ফসল বা মৌসুমী শস্য, বিশেষ করে ভুট্টা আর তিল। তিলের মৌসুম থাকে প্রতি বছর মাত্র 1 থেকে 2 মাস, কিন্তু ভুট্টার মৌসুমটা মোটামুটি একটা দীর্ঘ সময় ধরে থাকে। যেমন এখন চলতেছে এখানে আগস্ট মাস শেষ, আজকে সেপ্টেম্বর মাসের 1 তারিখ। হয়তোবা এই সেপ্টেম্বর মাসটা থাকবে, অক্টোবরের দিকে থাকবে কিনা সেও জানি না। কোন কোন মাসে আঙ্কেল মিলুটা হয়? মিলু রোপণ করা হয় জানুয়ারিতে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। এপ্রিলে ওরা ওই মাঠ থেকে উঠায়, মার্চে বিক্রি শুরু করে। মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত থাকে আর কি। নভেম্বরের দিকে শেষ, এখন তো প্রায় শেষ। এখন আছে তোমার ওই যে সোনার ডাইল যেগুলো বলে বাংলাদেশ, ওই সোনার ডাইলে এখন মানি বর্তমানে ওরা মাঠ থেকে উঠাইতেছে। আজকে আমরা কি আনতে যাচ্ছি? আজকে যাচ্ছি যে আমরা যেগুলো নাকি ওই সোনার ডাইল বলা হয় ওগুলো আনার জন্য যাচ্ছি আর কি। ফেজাও বলে এখানে, আমরা ফেজাও আনতে যাচ্ছি। ফেজাও ইন্ডো বিভিন্ন জাতের ফেজাও বলে, আমরা যেটাকে ডাল বলি সেটাকে এখানে স্থানীয় ভাষায় বলে ফিজাও। এরকম বেশ কয়েক জাতের ফিজাও হয়ে থাকে। আর ভুট্টাকে বলে মিলু
আর তিল যেটা আমরা চিনি সেটাকে বলে জেলজেলি। তো জেলজেলির মৌসুম অনেক আগেই শেষ, ভুট্টা বা মিলুস মৌসুমও প্রায় শেষ, আর টুকটাক কিছু ফিজার মৌসুম এখনো আছে। আরো একটা চাষ এখানে হয়ে থাকে যেটাকে বলে মান্দিওকা। আমাদের দেশে যেটা আমরা সাগুদানা চিনে থাকি, সাগুদানার যে কাঁচা মালটা ওইটা এখানে সবচেয়ে বেশি হয়, ওইটাও এখানে অনেক পরিমাণে হয়ে থাকে। যদিও ওইটা তাদের এক্সপোর্ট না, লোকালি তারা খেয়ে থাকে, তাদের নিজস্ব খাদ্য হিসেবে ওইটা চাষ করে থাকে। এটা হাসপাতাল বলা যায় বা ক্লিনিক বলা যায় সরকারি। এই চাসিম্বা গ্রামের মানুষ অসুস্থতায় ভুগলে চিকিৎসা নিতে আসে এই ধরনের হসপিটাল বা এই ধরনের ক্লিনিক থেকে। এইখানে এরকম 4 চাকার গাড়ি দেখা যাবে, খুবই কম, খুবই রেয়ার এরকম গাড়ি এখানে। আগরা কিটা লাইছে মিলু যাওয়ার কারণ তো আইন দে যা পাসো টাইম টু Talvez com aquela dona, já que eu não estive. Já que aquela é que está lá na zona. ইয়া সে কি আঙ্কেল? যে আর কম্পারাদর ইয়া মিলু কিনে দে এখানে কম্পারাদর বলে একটা শব্দ আছে। কম্পারাদর হলো ক্রেতা। ক্রেতা বলতে এইখানে এই যে আমরা আজকে যাচ্ছি মাল আনতে এরকম জায়গা থেকে, তো দেখা গেল যে এইখানে আশেপাশে এই জেলার মধ্যে অনেকগুলো গ্রামে এরকম অনেকগুলো ক্রেতা আছে যাদেরকে মনে করেন আমি টাকা দিলাম, বস্তা দিলাম, পাল্লা দিলাম মাপার জন্য, সে আমার হয়ে মাল কিনবে তার এলাকায়। তার বাড়ির আশেপাশে যেসব চাষিরা আছে বা অন্যান্য কোনো চাষি থাকলে তাদের কাছ থেকে মাল কিনবে আমার হয়ে। আমি তাকে টাকা দিলাম, যত কিছু প্রয়োজন হয় মাল কেনার জন্য সবই দিলাম, বিনিময়ে তাকে একটা কমিশন আমি দিলাম, বস্তা প্রতি হোক অথবা কেজি প্রতি হোক। তারা যখন দেখা গেল যে একজনের কাছে 5 বস্তা 10 বস্তা এরকম হইলো, আমি একটা রাস্তা দিয়ে গেলাম, ওই রাস্তায় কয়েকটা গ্রাম ক্রস করে যাব, ওইখানে এরকম প্রায় 8-10 জন কম্পারাদর আছে, যার কাছে দেখা গেল কারোর কাছে 2 বস্তা, কারোর কাছে 10 বস্তা, এইভাবে হতে হতে হয়তো বা এক গাড়ি হবে। দেন আমি আজকে এই রাস্তায় ঢুকলাম। তো এরকম বেশ কয়েকজন কম্পারাদর বা ক্রেতার কাছ থেকে যতগুলো মাল আছে সবগুলো উঠিয়ে নিয়ে আমি চলে গেলাম গোডাউনে। তো এরকম কম্পারাদর যারা, তারা অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে কম্পারাদররা। তো কম্পারাদররা অনেক সময় দেখা যায় উপজেলার গ্রামের ইউনিয়ন পরিষদের কেউ হইতে পারে অথবা সরকারি কেউ, এমনকি পুলিশেও মানে পার্ট টাইম এরকম এই কাজগুলো করে থাকে। এরকম অনেক শ্রেণী পেশার মানুষ এই পেশার সাথে জড়িত। দেখতে পাচ্ছি এখানে একটা কি, এটা ভুট্টা ভাঙার মেশিন বা এমনই কিছু একটা মনে হচ্ছে, ধান ভাঙার খল। ওই যে দেখা যাচ্ছে একটা বস্তা এখানে রাখা আছে, মনে হচ্ছে ডাল, হয়তোবা কেউ বিক্রি করতেও পারে, সেজন্য আমরা দাঁড়াইলাম এখানে জানার জন্য বা জিজ্ঞেস করার জন্য। মালিক দেখা যাচ্ছে না, বামস মানে চলো, এখানে মালিক মেললো না, হয়তোবা আসার সময় যদি পাই তো পাইলাম, না হলে তাও নাই। যেতে যেতে পথের মধ্যে পেলাম কিছু ডাল, ডালের বস্তা দেখা যাচ্ছে এখানে মোটামুটি হবে 150 বা 200 কেজি কাছাকাছি হবে। দাদি মানে বিক্রি করতেছে নাকি হয়তোবা। তারা এই যে ব্যাগ নিল, বস্তা নিল, যাচ্ছে মূলত শহরের দিকে, জেলা শহর যেখান থেকে আমরা আসতেছি ওইদিকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে। এক বস্তা মনে করেন 50 টাকা 60 টাকা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে। তো এখানে আমরা জিজ্ঞেস করতেছি যে এখান থেকে বিক্রি করবে কিনা, ওইখানে গিয়ে যে দামটা পাবে ওই একই দামটা আমরা এখানেই দিব। ওইখানে 1 কেজি মনে করেন 20 টাকা সাপোজ, তো বলতেছে যে এখানে আমরাও 20 টাকা দিয়ে কিনবো, তোমার যে গাড়ি ভাড়া ওইটা বেঁচে যাবে। তো বলে যে মালিক নাই, মালিকের বাড়ি নাকি পাশে, এদিকে কোথায়। তো বললো যে আচ্ছা ঠিক আছে মালিক ডেকে আনেন। তো মালিকের সাথে এখন কথা বলে যদি দেয়, তো এখানে গাড়ির মধ্যে পাল্লা আছে, টাকাও আছে, কিনে গাড়িতে উঠা নিবে। তো দরদাম হইলো মোটামুটি, এখানে বিক্রি করতেছেন এই ডালগুলো, তারা বেসিক্যালি বিক্রি করতেছে। এখন এই ডাল বিক্রি করে তাদের যে টাকাটা পাবে তারা এটা নিয়ে তাদের মাস 2-3 মাস এরকম চলবে। হয়তোবা বাড়ি ঘরে আরো এরকম কোন শস্য আছে অথবা আরো কয়েক বস্তা থাকলেও থাকতে পারে। বড় সড়ো যারা চাষি তাদের কাছে এইটাই মূল করেন তাদের মেন জীবিকা। আর ভুট্টা বা তিলটাও হয়ে থাকে, এরকম ফসল বা শস্যগুলো বিক্রি করে হয় তাদের জীবন এবং জিন্দেগি। তো সাথে সাথে আমরা বস্তা, এখানে গাড়িতে বস্তা ছিল, ম্যাপে সাথে সাথে বস্তা চেঞ্জ করে নিল, এন্ড বস্তা চেঞ্জ করে তাদের টাকা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আর এখানে 50 কেজি 20 গ্রাম বা 50 কেজি করে এক বস্তা নিয়ে লোড করে ওই বস্তাটা সাথে সাথে এখানে সেলাই করে দেওয়া হবে। এখানে সেলাই মেশিনও নিয়ে আসছে, বাসায় গিয়ে যেন আর কোনো কাজ করতে না হয় আর কি, রেডিমেড সেলাই মেশিনও আছে। falta só um galo vi 2 mili। তো মোট 2900 বা 3000 টাকা ধরেন, এরকমই হইলো বাংলাদেশি টাকায়, যেটা কিনা 5000 বা 5500 টাকার মাল বিক্রি করলো এখন এই ভদ্র মহিলা।
ও খুশি মাল বিক্রি করে শেষ মোটামুটি, সেও খুশি আমরাও খুশি। এখানে যে খাতাগুলো দেখা যাচ্ছে and এখানেও খাতাপত্র দেখা যাচ্ছে, হিসাব নিকাশ, এগুলো সব ওই যে কোম্পানিদের যাদেরকে টাকা দিল মাল কেনার জন্য তাদের হিসাব কিতাব। এই যে আরেকটা আছে, এটাও ওনার ক্রেতা বা কোম্পানিদের হয়তো বা কোনো কাজে যাচ্ছে, দেখা হয়ে গেল আর কি। ওনার জন্যই মালামাল কিনে বিদেশিরা, বিশেষ করে বাংলাদেশিদের জন্য এখানকার গ্রামের মানুষের একটা মানে রিজিকের ব্যবস্থাও হয়, বিভিন্ন কর্মসংস্থানেরও সৃষ্টি হয় প্রত্যন্ত অঞ্চলেও। ওরাও খুশি, হাসতেছে। এখন আমরা সামনের দিকে আগাবো। এই এলাকার প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে স্কোলা প্রিমেরিয়া দে সাসিম্বা প্রাথমিক বিদ্যালয়। একটু আগে যে কম্পাদকের কথা বললাম না, যে বিভিন্ন জায়গায় পোস্ট দেয় যেখানে কিনা মাল কিনে আমার হয়ে বা ওনার হয়ে, যে মানে আমাদের হয়ে, তো এইটা দেখা যাচ্ছে একটা 4 রাস্তার মুখ বা 3 রাস্তার একটা মুখ। এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে মানুষের জমায়েত হয়ে থাকে 2-3টা জায়গায়, এক হয়তোবা হাসপাতাল অথবা থানা অথবা ভুট্টা বাগার মেশিন থাকে ওরকম একটা জায়গা যেখানে আছে ওইখানে, অথবা 3-4 রাস্তার মুখ যেখানে হয়ে থাকে ওইখানে। এই সমস্ত জায়গাগুলোতে লোকজনের বা এলাকাবাসীদের জামায়াত হয় বা হওয়ার চান্সটা বেশি থাকে। এই জায়গাটাতে দেখা যাচ্ছে 3 রাস্তার মুখ পাইছে, আর দ্বিতীয়ত ওইখানে ভুট্টা বাগার মেশিনও পাইছে, মানে ধান ভাঙার কল বা এরকম আমরা আমাদের এলাকায় যে ধান ভাঙার কল চিনে থাকি সেরকম ভুট্টা ভাঙার কল আর কি। তো এরকম 2-3টা জায়গা পাইছে দেখে এটা এখানে জামায়াত হওয়ার সংখ্যাটা বা চান্সটা বেশি থাকবে। সেই কারণে দেখা গেল যে এখানে একটা পোস্ট হিসেবে টাকা করলে আর কি, মানে আঙ্কেল উনি এখানে একটা পোস্ট, যেখানে একজন কোম্পাদক রাখবেন বা একজন ক্রেতা রাখবেন ওনার হয়ে মাল কেনার জন্য। আচ্ছা এটা একটু দেখিয়ে নি আগে, এটা মনে হয় নষ্ট না ঠিক জানি না। এই যে এটা মেবি মেশিনটা, আর এখানে তেল দেয়, ডিজেল থেকে চলে মেবি এই মেশিন গুলো, আমার যতটুকু দেখা না ডিজেল থেকেই চলে, ডিজেল চালিত মেশিন। ওইখানে ভুট্টা দেয় আর ভুট্টাটা ভেঙে এদিকে হয়ে ভুট্টার গুঁড়াটা পড়ে। এই যে ভুট্টার গুঁড়া, এটা দিয়ে তারা এক ধরনের মাছা বানিয়ে খায়, বিভিন্ন দেশে বিভিন্ন নামে চিনে থাকে এটাকে। ওইটাই হচ্ছে আফ্রিকার প্রায় সবগুলো দেশেরই মানুষের প্রধান খাদ্য। এই যে মানুষ এখানে বসা আছে এনারা সবাই যাবেন শহরের দিকে, হয়তো বা গাড়ির অপেক্ষায় আছে বা মোটরসাইকেলের অপেক্ষায় আছে। এখানে যারা বসে আছেন ওনারা আছে। বলা হচ্ছে এই জায়গাটা 16 মিটার বাই 16 মিটার, মাত্র বাংলাদেশি টাকায় 5,000 টাকা দিয়ে কেনা এই জায়গাটা। 16 মিটার বাই 16 মিটার জায়গাটা, এদিক থেকে ওইদিকে ঘুরে আসা এইখানে পর্যন্ত মেবি, ওইখানে বাউন্ডারি, এই জায়গাটার বাউন্ডারি মেবি এইখানে পর্যন্ত আছে। এই পুরো জায়গাটায় 3,000 মেথি গ্যাস বা বাংলাদেশি টাকায় 5,000-6,000 টাকা দিয়ে কিনা। এটা একটা ছোট্ট দোকান হবে আর কি, ওই দোকানে কিছু বিক্রি হোক আর না হোক এরকম মৌসুমী শস্যগুলো কেনা হবে। সিমেন্ট আনছিল এখানে, সিমেন্ট নামাই দেওয়া হলো। আমরা এখন সামনের দিকে যাব। এখানে এসেও আবার রাস্তা বাঘ এর চেয়েও রিমোট এরিয়াতে যাওয়ার রাস্তাও আসে মাঝে মধ্যে। তো সামনে যে দৌড়াচ্ছে সেই আমাদেরকে আজকে রাস্তা দেখাবে, আমরা কোন দিকে যাচ্ছি বা যাবো এটা দেখাবে। এখানে দোকানে কাজ চলতেছে, তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো সিমেন্টের বস্তাগুলো রাখার জন্য নিরাপদে রাখতে পারার মতো একজনের বাড়িতে আসতেছে। মোটামুটি প্রায় 8 বস্তা সিমেন্ট আনা হলো, 9 বস্তা বা 10 বস্তা ওইখানে 2 বস্তা রাখছে। ওইখান থেকে একটু সামনের দিকে এসে, ওই যে রাতে তো ওইখানে কেউ থাকে না, এইখানে তার প্রতিবেশীর বাড়িতে রাখতেছে সিমেন্টের বস্তাগুলো যেন নিরাপদে থাকে। এইখানে পিচ্চিরা দেখা যাচ্ছে, এই যে শিম যেগুলো আমরা এখন যে ডালগুলা নিলাম আর কি, এই যে এই ডালগুলো এই শিম থেকে আসে। হ্যাঁ শ্যামার, হ্যাঁ ওদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখায়। আম গাছ আছে, এটা অ্যাভোক্যাডো গাছ, এদিকে কলা গাছ, আর এখানে বই, তাদের পড়াশোনার টেবিল, এখানে এইভাবে বই খাতা পড়ে থাকে। এটা কি বই দেখি, কি বই দেখা পাচ্ছে না, কোনো অবকাশ এখানে বাকি নেই। স্কুলের বই। কি শান্ত শিষ্ট পরিবেশ, মনোমুগ্ধকর, মন জোড়ানো, মন বা হৃদয় শীতল হওয়ার মতো পরিবেশ। এখানে ছাগল, বেশ কয়েকটা ছাগল আছে, ছাগলের দাম তো আপনারা জানতে চান। এখানে সবচেয়ে বড় যেটা কোনটা জানি না, ওইটাও বাংলাদেশি টাকায় 5,000 টাকা হবে না, 3,000 টাকা হবে সর্বোচ্চ। অ্যাভোক্যাডো ফুল দেখা যাচ্ছে, হয়তো বা খুব শীঘ্রই অ্যাভোক্যাডো ব্যাগ হবে। এই কানটাতে তারা রান্না বান্না করে, বৃষ্টির মৌসুম আসলে তখন অন্য জায়গায় এরকম কোন একটা জায়গায় বা এরকম কোন একটা ঘরে হয়তো বা রান্নাঘরটা সরিয়ে আনবে, এখানেও মানুষ থাকে। এটাই তাদের মেইন টাকার যে ঘর, সেটা এখানে আমাদের সিমেন্টের বস্তাগুলো রাখা। এইখানে এসেও দেখেন সরকারি রেজিস্ট্রেড, এটা মানে সরকারের রেজিস্ট্রেড বাড়ি। এটা এত রিমোট এরিয়াতেও সরকারের খোঁজ খবর নেয় আর কি। এন্ড এই ভদ্র মহিলাই মালিক। বন্দিয়া, ¿cómo está? Está bien, obrigado.
ভদ্র মহিলা অনেক অমায়ক। এইটা মেবি ভুট্টার আকার মাসল। ইয়েস, আমার অভিজ্ঞতা থেকে। এই যে ভুট্টা, এখান মৌসুম তো শেষ হয়ে গেছে প্রায়। এই ভুট্টাগুলো তারা মোটামুটি যে কয় মাস রাখা যায় রেখে খাবে বা অভাবে পড়লে বিক্রি করবে প্রয়োজন যদি হয়ে থাকে। তো এইটাই ভুট্টার আকার মাসল। আর ভুট্টা ভাঙানোর জন্য প্রাথমিকভাবে ভাঙানোর জন্য এইগুলো। সব মিলিয়ে এই হচ্ছে জীবন জিন্দেগি। আমি এখন যেই বাড়িতে আসছি এই বাড়িটার নাম দেওয়া আছে এখানে ফাবিদা পাকো। নাইস, নামানো শেষ। আমরা এখন অন্য গন্তব্যে যাব। আমরা মোটামুটি এখানে আটকে গেলাম, এখানে সামনে আরেকটা গাড়ি আসাতে। তো এখন বলা যায় যে আমরা এইদিকে জঙ্গলের ভিতর ঢুকাই দিচ্ছি এই গাড়ি, যেন ওইটা পাস হতে পারে। এখানকার মানুষের যাতায়াতের এক প্রকার প্রধান মাধ্যম বলা যায়। দিনে হয়তো বা একটা বা দুইটা গাড়ি আসা যাওয়া করে থাকে শুধু। আমরা এখন ফিরে যাচ্ছি এই সাসিম্বা গ্রাম থেকে। যাওয়ার পথে আরো অল্প কিছু ডাল পাওয়া গেল, ওগুলো ম্যাপে নিয়ে যাচ্ছি। কেমন উপভোগ করলেন এই সাসিম্বা গ্রামের একটা নমুনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা যাচ্ছি এখান থেকে আরো প্রায় 50-60 কিলোমিটার দূরে আরেকটা গ্রামে, যেটার নাম মাসুটি গ্রাম। দেখতে দেখতে সকাল 9:30 এখন বাজে। মাঠঘাট পর্তপ্রান্ত পেরিয়ে আমরা সাসিম্বা থেকে বের হয়ে এখন হাইওয়েতে উঠলাম। যাচ্ছি এখান থেকে আরো প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি একটা জায়গা, মাসুটি গ্রামে। আপনাদেরকে আরো একটা গ্রাম এই ভিডিওতে আজকে দেখাতে চলেছি। সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা, আরো উপভোগ করুন অজানাও দেখে এই আফ্রিকাটাকে খুবই কাছ থেকে। এখন যাত্রা একটু দূরে হবে, তাই অল্প কিছু নাস্তা পানি নিয়ে নিলাম, মাঝপথে খিদা লাগলে খাওয়া হবে। এখন আমাদের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। এই বাজারটা আপনাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে, যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নিতে পারেন। এই এরিয়াগুলোতে মাটি লাল, আর এখন আবহাওয়া শুষ্ক মৌসুম হওয়াতে গাড়ি যে যাতায়াত করে গাড়ির কারণে এখানে দোলা উড়ে, আর সেই দোলার কারণে আশেপাশের গাছপালাগুলো দেখা যাচ্ছে একদম লাল লাল হয়ে আছে। কিন্তু যখন একটুখানি বৃষ্টি হবে তখন এই চিরচেনা সেই প্রকৃতি নিজের সাথে সেজে উঠবে, সবুজ রঙে রেঙে উঠবে এই প্রকৃতিগুলো। এখন শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে যেখানে যাই মনে হয় যে যেন রুক্ষ প্রকৃতি। রাস্তার ধারে যে গাছগুলো থাকে সবুজ, সেগুলো অনেকটাই জলে পড়ে যায় আর লাল হয়ে ওঠে। দেখতে হয়তো বা সৌন্দর্যটা একটু কম দেখায়, কিন্তু বৃষ্টি হলেই আর বলাই বাহুল্য রাখে না যে কত সুন্দর সাজে এই প্রকৃতিগুলো, সেজে ওঠে আপন মনে। আমরা আগাচ্ছি মাসুটির দিকে। এরকম ছোটখাটো দোকানপাট গুলো দেখা যাবে। এক একটা দোকানে হয়তো বা সর্বোচ্চ 3, 4, 5, 6 হাজার টাকার মালামাল থাকে। কিছু কিছু দোকানে হয়তো একটু বেশি থাকে। সকালবেলা হওয়াতে বা দিনের বেলায় খুবই কম দেখা যাচ্ছে মানুষজন আর আনাগোনা। অনেক দোকানপাট তো বন্ধই দেখা যাচ্ছে, কিন্তু যখন বিকেল হয়ে ওঠে তখন আসরগুলো খুব ভালোই জমে ওঠে। আমাদের সামনে দেখা যাচ্ছে ট্রাক্টর হয়তো বা গাছ আনতে যাচ্ছে। গাছ না গাছ, এখান থেকে বড় বড় গাছ কাটা হয়, শহরাঞ্চলের দিকে নিয়ে বিক্রি করা হয়। দুইটা গাড়ি যদি মুখোমুখি হয় বা সামনে পিছনে হয় তাহলে খুবই রেয়ার বা খুবই টাফ হয়ে যায় পিছনে গাড়িটাকে সাইড দিতে। খুবই ছোটখাটো কয়েকটা জায়গা পাওয়া যায় যেখানে দাঁড়িয়ে পিছনে গাড়িকে সাইড দেওয়া যায়। ট্রাকটা আমাদেরকে সাইড দিল অবশেষে। প্রথমটা আগে দিয়েছিল, সেকেন্ডটা এখানে এসে আমাদেরকে সাইড দিল। বাড়ির কি পরিস্থিতি দেখেন, মনে হয় না এখন কেউ আর থাকে। উপরে চালা নাই, পাশে মাটির দেয়াল ছিল, সেই দেয়ালও নাই। এবার মোটামুটি একটু ভালোই দূরে যাওয়া হচ্ছে। তো খালি বোতল ছিল গাড়িতে 2-3টা, খালি বোতলগুলোতে পানি লোড করে নিচ্ছে এখানে টিউবওয়েল থেকে। সামনে স্কুল, এটা স্কুলেরই টিউবওয়েল, স্কুলও মেবি একটা আছে। এখানে একটা বাজার ছিল আর কি, ওই বাজারের মানুষ বা এখানকার বসতি যাদের আছে তাদের জন্য এই টিউবওয়েলটা বসানো। তো এরকম প্রায় প্রত্যন্ত অঞ্চলে গিয়েও এমন টিউবওয়েলগুলো দেখা যায় যেখান থেকে মানুষ খাবার পানি
বা সুপেয় পানিটা পেয়ে থাকে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, একটাতে পাশে দেয়াল আছে, ইটের দেয়াল, আর ওই পাশটাতে কোনো দেয়ালই নাই, জাস্ট ছাউনিটাই শুধু আছে। আর এই পাশে খেলার মাঠ, ফুটবল খেলাটাই তাদের জাতীয় খেলা বলে তারা ফুটবলটাই বেশি খেলে থাকে, অন্য খেলার প্রতি তাদের আগ্রহ বা পরিস্থিতি খুবই কম। এই যে এটা ফুটবল খেলার মাঠ। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বললে হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন যে আমরা ওই উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড় থেকে নামতে নামতে এই জায়গাটাতে আমরা আসছি। ওইখানে দাঁড়িয়ে এই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, স্থাপনা, বসতি, এগুলো দেখতে কেমনটা দেখাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা এখন যেখানে নামলাম, পাহাড় থেকে নামার সময় দুপাশে দেখলাম সারি সারি কলা গাছ, কলার বাগান। এখানকার মানুষের জীবিকার আরো একটা বড় মাধ্যম হলো কলা বাগান। কলা বিক্রি করে তাদের জীবিকা আয় করে থাকে বা জীবিকা নির্বাহ করে থাকে। এই যে কাঁচা কলাগুলো দেখা যায় গাছে, এমন সারি সারি অনেকগুলো বাগান তো আছেই বটে। এইখান থেকে এই কলাগুলো তারা তাদের মতো করে তাদের মেকানিজমে ট্রাক্টরে বা মাথা বোঝাই করে অথবা কোনো না কোনো ভাবে নিয়ে যায়, মোটামুটি যে এখানে পর্যন্ত গাড়ি আসতে পারে, বড় গাড়ি ওইখানে পর্যন্ত। দেন ওইখান থেকে ওই কলাগুলো গাড়িতে লোড করে নিয়ে যায় বিভিন্ন শহরে। এখানে শুধু কলা গাছ নয়, আশেপাশে দেখতে পাবেন এগুলো কমলা গাছ, কমলা গাছও দেখা যায়, কমলা মালটার গাছও দেখা যায়। ওইদিকে বাড়িঘর দেখা যাচ্ছে। এন্ড আমরা এখানে ঢোকার সময় দেখলাম কিছু মানুষজন বসা, তারা হয়তো বা এখানে বসে তাদের মতো করে আপন মনে সময় কাটাচ্ছে। আমরা এখানে আসছি অল্প কিছু মাল লোড করার জন্য। বাতাস, হাওয়া, গরমকালও এখানে কোনো ধরনের কি বলে যে একটা এক্সেসিভ হিট সেটা অনুভব হয় না বা অনুভূত হয় না। আমার দিকে তাকিয়ে আছে এখানকার মানুষজন, দেখতেছে বা বোঝার চেষ্টা করতেছে আমি আসলে কি করতেছি এখানে তাদের সাথে বা তাদের নিয়ে বা কি বিষয়বস্তু। সামনে কলা বাগান, এই সাইজের কলা, এই জাতের কলাটা এখানে প্রচুর চাষ হচ্ছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো, এখানে মাইলের পর মাইল, হাজার হাজার মাইল জায়গা খালি পড়ে আছে, কিন্তু এখানে চাষবাস হয় না। কারণ হচ্ছে তাদের এখানে এখনো কৌশলগত যে কৃষিতে এখনো কৌশল তারা প্রয়োগ করে না বা জানে না। প্রযুক্তি নির্ভর কৃষি এই সমস্ত দেশগুলো, গ্রামীণ অঞ্চলগুলোতে হয় না বললেই চলে, যার কারণে খুবই ছোটখাটো মাত্রায়, খুবই স্বল্প পরিসরে এখানকার মানুষ চাষবাস করে থাকে। হতে পারে নিজের প্রয়োজনে অথবা জীবিকার প্রয়োজনে, বাণিজ্যিক ভাবে না। Aqui isso para frescar só. Essa é igreja? Nada. Aham. Banca? É banca. Banca. Ok. Descanso. Descanso, isso que estou a perguntar. Para frescar. Descanso. এইখানে কিছু মালামাল রাখা আছে, এটা মেবি একটা দোকান। এই দোকান থেকে মালামালগুলো বের করে এখন হয়তো গাড়িতে লোড করা হবে। তো চলেন একটা দোকান দেখি। এই যে দুবাই দোকান, দোকানে এখানে রাখা আছে মালামাল, এগুলো মেবি ভুট্টা বা এরকম কিছু একটা। ওকে, ঠগাই কান্ডা বানজি মাগবে Nada, 12. Ndozi। ওহো, Ndozi স্থানীয় ভাষায় বলে এই ডালটাকে Ndozi। বন্ধুরা, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জানি না বলা ঠিক হবে কিনা। এখানে আমরা দুইজন আসছি, চাচা ভাতিজা। এখানে যদি আমাদেরকে লুকিয়ে রাখা হয় তাহলে আমাদেরকে খুঁজতে অ্যাটলিস্ট 2-3 মাস সময় চলে যাবে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আফ্রিকার অজপাড়া গায়ে। সেই গ্রাম মোজাম্বিকের গ্রাম, যে মোজাম্বিকের গ্রাম আপনারা দেখার জন্য খুবই আগ্রহী ছিলেন। আপনাদেরকে আজ আসছি আফ্রিকার মোজাম্বিকের একটা গ্রাম দেখাতে, গ্রামীণ জীবনযাপন দেখানোর জন্য। পিছনে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কলা বাগান, এন্ড এই কলা বাগানের মালিকের বাড়ি মেবি সামনেরটা। যাই একটু তাদের সাথে কথাবার্তা বলে আসি, তাদের জীবন ধারাটা একটু অনুভব করে আসি। ওকে, ফিজাও। ওহো, এই হচ্ছে ফিজাও। Estou tirando também foto para mandar em casa. Para mostrar aonde que fomos passear. Aham. Para falar bem. Aham. Esse feijão Ndozi, né? 12. Ndozi, এটাকে এখানে স্থানীয়ভাবে বলা হয় ফিজাও Ndozi বা Ndozi প্রজাতির ডাল। ওকে, এই যে এই শিমগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই শিমগুলো থেকে মূলত তারা এই লাঠিগুলো দিয়ে বাড়ি দিতে দিতে এখানে ভিতরে ডালটা তারা বের করে। অলরাইট, এই হচ্ছে বাড়িঘর। রিল্যাক্স মানে এখানে রিলাসাদো মানে রিল্যাক্স জীবনযাপন, তাদের রিল্যাক্স জিন্দেগি। এখানে ইটের বাড়ি দেখা যাচ্ছে, এই ইটগুলো তারা ম্যানুয়ালি, এখানে যে লাল মাটিগুলো দেখা যাচ্ছে না, এই লাল মাটি থেকেই ইটের শেপে কেটে এই বাড়িগুলো তারা নির্মাণ করে।
অ্যান্ড এখানে যে মাটির বাড়িগুলো দেখা যাচ্ছে, এই মাটির বাড়িগুলো সেরকম ইট, কাঁচা ইট দিয়ে বানানো। বাড়ির মধ্যেও আবার ডিজাইন আছে দেখেন। এই যে মাটির বাড়ি, মাটির বাড়িতে এখানে কি লিখছে একটু দেখি। Dia 25 de junho 25 de junho মানে 25 জুন। তাদের খ্রিস্টান ধর্মাবলম্বীর বাইরে আপনাদেরকে হয়তো বা বলা হয় না এখানকার মানুষ। এইখানে যে এরিয়াটাতে আছে বলা যায় যে 100% খ্রিস্টান ধর্মের অনুসারী। খ্রিস্টানদেরও হয়তো বা কিছু বিভিন্ন গোত্র থাকে বা বিভিন্ন ধর্ম সাব রিলিজিয়ন থাকে, যেমন ক্যাথলিক বা অর্থোডক্স, এরকম বিভিন্ন ধর্মে বিশ্বাসী তারা, কিন্তু মেইন হচ্ছে খ্রিস্টান ধর্মের। সামনে যে ভিউটা একটাবার দেখুন আর উপভোগ করুন এখানকার জীবন যাপন এবং জিন্দেগি। কত সুন্দর ফুল দিয়ে সাজানো, মানে ফুল আঁকছে এখানে বাড়ির মধ্যে, এটা মনে করেন পেন্টিং, এইগুলোতে করে তারা বসে। আমার কাণ্ড দেখে হাসতেছে তারা অনেক দূর থেকে, মানে আমাকে তারা মনে করেন পাগল ভাবতেছে আর কি, এরকম পরিস্থিতি। আমার কাণ্ড দেখে তারা হাসতেছে, হয়তো বা জীবনের প্রথমবারের মতো তারা দেখতেছে এরকম তাদের বাড়িতে কেউ আসছে বিদেশি, এসে ভিডিও বা এরকম কিছু একটা করতেছে। আগে মনে হয় না তারা কখনো দেখছে। এই tudo bem? Como está? এই না boa স্ট্যান্ডার্ড না কি বো মাল লোড করবে আর কি এখন। সেই ফাঁকে আপনাদেরকে এখানকার মানুষের জীবন ধারাটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। চলেন একটু সামনের দিকে আগাই, তাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করা যায় কিনা একটু দেখে আসি। 50 কেজি করে ম্যাপে এখন বস্তাগুলো সেলাই করা হচ্ছে এন্ড এই বস্তাগুলো গাড়িতে উঠানো হবে। প্রচুর কষ্ট আসলে এখানে আসাটা, নিজস্ব গাড়ি আমাদের, তারপরও কারণ রাস্তাঘাটগুলো কেমন তা আপনারা দেখতেই পেলেন। এমন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসাটা অনেক পরিশ্রম। আর এই পরিশ্রম করে এখানে বিভিন্ন মৌসুমী শস্য বা ফসলগুলো এখান থেকে সংগ্রহ করে প্রত্যন্ত অঞ্চলের চাষিদের কাছ থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই। এই ভদ্র মহিলা দেখেন যে দাঁড়ানো থেকে বসে গেছিল, কারণ সামনে একজন মুরব্বী ছিল। মুরব্বীকে সম্মান জানানোর জন্যই মহিলাটা বসে পড়ছিল। তো এখান থেকে এই প্রান্তিক চাষিদের কাছ থেকে শস্য বা ফসলগুলো সংগ্রহ করে শহরে বিক্রি করে, যেখান থেকে এখানকার মেইন যে এক্সপোর্ট বা মেইন যে রপ্তানি সেটা হয়ে থাকে। আর এইভাবেই অর্থনীতির চাকাটা ঘুরে। বাগাড়ানি বো Oh, vai tá bom. Payung bayar beri. Oh, ini. Aribo. Mabasa ko hamba paduko. Aha, kopi sama ningi. তো এখানে পিছিয়ে আবার আমার কাণ্ড দেখতেছে। এখানকার জাতীয় ভাষা, এই দেশের জাতীয় ভাষা হচ্ছে পর্তুগিজ। আবার আমাদের দেশে যেমন একটা আঞ্চলিক ভাষা থাকে না প্রত্যেকটা অঞ্চলে, সেরকম আঞ্চলিক ভাষাটাও আছে। তো এখানে সোনা ভাষায় কথা বলে বেশিরভাগ। সোনা ভাষাটা আমি আবার টুকটাক পারি। তো আমাদের মুখে পর্তুগিজ তো শুনে আবার সোনা ভাষা বা স্থানীয় আঞ্চলিক ভাষাটা শুনে অনেক বেশি খুশি হয় তারা, অনেক বেশি ইমপ্রেসড হয়, অদ্ভুত লাগে মানে আমাদের মুখে তাদের আঞ্চলিক ভাষাটা শুনতে। এই হচ্ছে ভাই জীবন যাপন, জিন্দেগি। একজন বয়স্ক ভদ্রলোক দেখা যাচ্ছে, সেও এখানকার ক্রেতা। এই যে প্রান্তিক চাষি যারা বললাম, মনে করেন ও বন্ধে কমস্তা, এই যে মহিলারা যে আনলেন মাত্র এনে মাথা থেকে নামাচ্ছেন, ওনারা হয়তো বা মনে করেন সপ্তাহ 10 দিন চলার মতো বা বাজার সাজার করার মতো করে বিক্রি করতেছে আর কি। এখানে যে টাকাটা পাবে ওইটা দিয়ে অল্প কিছু কেনা বেচা করবে তারা। তো মোটামুটি হিসাব কিতাব শেষ। এখন এগুলোকে বস্তা ভরে গাড়িতে ওঠানো হচ্ছে। যে মনে করেন 10 বস্তা মাল যদি এখানে নেওয়া হয়, তাকে 10টা খালি বস্তা দেওয়া হচ্ছে, যেন আগামী মালগুলো সেই বস্তার মধ্যে নিতে পারে। 30টা বস্তা গুনতেছে দেখেন, তার 10টা করে গুনতে হচ্ছে। 5, 6, 7, 8, 9, 10. 30 না? এখন পাইছে 30টা। এখন 30টা পাইলো। এই যে ছোট 10 কেজি, 20 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি এভাবে আনে, খুচরা বিক্রি করে। এই যে মাথায় যে ক্যাপ দিল ছেলেটাই মূলত এখানে ক্রেতা, ওনার হয়ে আঙ্কেলের হয়ে কিনতেছে আর কি। দেন তার কাছ থেকে এভাবে পাইকারি গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়া হয়। আমরা একটু ভিতরে ঢুকি। গলার মধ্যে চলে রাখছে চাবি। স্যান্ডেলের কি অবস্থা এখানকার মানুষের। আনি কিনা কি মাগে 5 মেটিকাস। তো এখানে অনেক বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে, সবাইকে সিপ বিতরণ করবো ভাবতেছি। কন্টাক্ট যেছে এই জায়গা বুঝতে পারছে যে তাদেরকে সিপ দেওয়া হবে। দেশ না? ওকে, espera pouco. Tu voy a Junés.
ও এখানে আবার বেজাল পড়ছে এই বই যে মানে ওই সম্পূর্ণ গাছ ফাঁকিবার আগে দিয়ে মানে করবো Agora eu digo assim, eu tô curtindo, só a এলে মানে ফাঁকিবার আগে দিলে বাগিয়া তো না বাড়িও তো নয় মানে হোক কিন্তু ফাঁকিলেও দিবে এটা ভালোভাবে পাকলে এরকম সাদা সাদা হবে, কিন্তু ভালোভাবে পাকার আগে তাকে গাছ থেকে ছিঁড়ে ফেলছে। স্ট্যান্ডার্ড কমফোর্ট 50 কিলো। Agora? হ্যাঁ এই হচ্ছে তার হিসাব। esses aqui são esses que eu tava metendo. ওকে তো সবাই মোটামুটি বুঝতে পারছে যে তাদেরকে সিপ দেওয়া হবে। সিপগুলো যে তাদের জন্য কেনা হয়েছে তারা বুঝছে। হ্যাঁ তাই ওকে obrigado তাই তাই কিভাবে শত সুন্দর বদ্ধতার সহিত বসবাস নিচ্ছে দেখেন। মোটামুটি সবাইকে বিলি করা হইলো ভাই চিপস। এখানে বাইরে থেকে মানে আমরা আসার সময় যদি কিছু নিয়ে আসি, মনে করেন চকলেট বা ললিপপ এই টাইপের কিছু, তো অনেক সময় দেখা যায় এগুলো সবই তো স্থানীয়দের জন্য বানানো, অনেক সময় মানসম্মত বা তারা কোয়ালিটি মেনটেন করে না বানানোর সময়। তো বাই চান্স কোনো একটা তো মনে করেন কোনো ঝামেলা পড়ে গেল, তখন যদি এখান থেকে কিনে দিই, তখন যদি এদেরকে দিই, কোনো না কোনো কারণে যদি অসুস্থ বা এরকম কিছু হয় ভাই বলা তো যায় না, যার কারণে দেখা গেল যে নাম ফাটলো যে মানে বিদেশিরা এখানে আসছে, এসে এলাকাবাসীদেরকে খারাপ জিনিস খাওয়াইয়া মানে এরকম কিছু একটা করছে, খারাপ কিছু একটা করছে, এরকম একটা কথাবার্তা যদি আবার ছড়াই যায় ঝামেলা আছে। তো তার কারণে আজকে এখান থেকে কিনেই এখানেই দিয়ে দিলাম। তো আমাদের এখন যাওয়ার পালা, মোটামুটি এই পরিমাণ মাল পেলাম, আমরা এখন যাচ্ছি। ডাকওয়ান্ডা সে করো, ডাকওয়ান্ডা মানে যাই। তো এরা সবাই আজকে খুশি মেলা। চাও এইটা বলে তাদের রিল্যাক্স খানা ভাই, বৈঠক ঘর বলে এখানে বসে তারা রিল্যাক্স করে। বিদায় নিচ্ছে এখান থেকে, সামনে আরো একটা জায়গায় হয়তো আমাদের কাজ আছে। আমরা এখন যেই জায়গাটা উঠে আসলাম 2019 সালে, এরকম আঙ্কেলের গাড়ি উল্টে গেছিল, অনেক রিস্ক। আমরা এখানে দাঁড়াইয়া 2 মিনিট জিরাইলাম। এইটা উঠানোর পর এখন আবার সামনে আবার যুদ্ধ শুরু। জীবন, জিন্দেগি, উপার্জন, অনেক কষ্ট, আসলে অনেক পরিশ্রম। এই যে এরকম রাস্তাগুলো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। আবার দাঁড়ালাম আমরা এই জায়গাটাতে এসে, দেখা যাচ্ছে খাড়া রাস্তা একদম, ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে ঠিক জানি না। এটাতে আবার উঠতে হবে। এভাবে প্রতিনিয়ত যুদ্ধ চলে। এখানে গ্রামীণ অঞ্চল থেকে প্রান্তিক চাষিদের কাছ থেকে কিনা এইসব শস্যের ব্যবসাটা করতে গিয়ে এতক্ষণ উঠলাম, এখন নামার পালা। নামার সময়ও রিস্ক। ও বাতা দে Está fazendo filador, né? Essa? Aham. Quase eu tô... Pilau. Não, América, para América. Para mail? Aham. ও এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন জায়গায় গাছ কাটে, কেটে কেটে ফালা রাখে। তো এখানে আমি মনে করছিলাম ওই যে হামান দিস্তা টাইপের কিছু একটা বানাচ্ছিল সে, পরে শুনলাম যে না, এটা হচ্ছে মেল বলে, মধুকে বলা হয়ে থাকে মেল। এই জিনিসটা দিয়ে তারা এরকম গাছের ভিতরেটা কাটতে কাটতে বা কোদাই করতে করতে মধুর, আমরা যে মধু সংগ্রহ করতে দেখি সেরকম মধু সংগ্রহ করার জন্য এই জিনিসটা সে বানাচ্ছে। এরকম বিভিন্ন জঙ্গলে বেশ কয়েকটা বসিয়ে দেয়, মৌমাছিরা এসে মধু রাখে, মধু সংগ্রহ করে। ওকে মাইটা বাসা। ওকে obrigado. তো এভাবে মানে মধু সংগ্রহের যে ইয়াগুলা কি বলে, ফুলগুলা, ওগুলা বানাচ্ছে এন্ড হয়তোবা বিক্রিও করে, অথবা সে নিজে হয়তোবা মধু আহরণ করে থাকে বা মধু সংগ্রহ করে থাকে। তো কত রকমের এখানে বিচিত্রতা বা বৈচিত্র্যময় কত পেশায় মানুষ এখানে জড়িত, আমাদের আসলে কল্পনাও থাকার কথা না। আর একটা বিষয় জানিয়ে রাখবো, এখানে যেখানে আমরা এখন আসছি মোবাইলের ইন্টারনেট বাদে যে মেইন নেটওয়ার্কটা ওইটা পর্যন্ত নাই এখানে। এখানকার মানুষ তথ্য প্রযুক্তির সাথে তাল মিলাতে গিয়ে রেডিও, যেটা ওই রেডিওতে খবর শুনে থাকে, মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত থাকে না। এত মানে কি বলে, শুধুমাত্র যে গাড়ির যাতায়াত দুর্লভ তা না, নেটওয়ার্ক যাতায়াত বা নেটওয়ার্ক ব্যবস্থা পর্যন্ত এখানে দুর্লভ এই এলাকাগুলোতে। পাশে এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জা। আমাদের দেশে যেমন প্রত্যন্ত অঞ্চলেও মসজিদ থাকে, একইভাবে এখানে প্রত্যন্ত অঞ্চলেও গির্জা থাকে। দেয়াল থাকুক না থাকুক বা উপরে ছাউনিটা থাকুক বা না থাকুক, অ্যাটলিস্ট বসার জায়গাটা তারা করে নাই প্রার্থনা করার জন্য। ওই পাশে স্কুল, স্কুলের পাশে এটা মাস্টারের জন্য ডেডিকেটেড একটা বাসা, মাস্টার থাকবে এইগুলোতে। এইটা এখানকার
এখানকার থানা বলা যায়, অস্থায়ী একটা পুলিশ পোস্ট ঘেরাও দেওয়া, ভিতরে যে বাড়ি ওইখানে মূলত আসামি দেখে রাখে বা পুলিশরা থাকে, যদিও বা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এটা সেই মাসুটি বাজার ক্রস করে আমরা আগাচ্ছি। এই এরিয়াটাতে প্রচুর কলা চাষ হয়ে থাকে, মনে করেন এইখানে পর্যন্ত আনে আর কি, ওই যে কলা বাগানগুলো দেখালাম, অ্যাটলিস্ট এই বাজারটা পর্যন্ত আনে। এই যে এখানে আরো ক্রেতা হয়তো বা কিনতেছে স্থানীয় চাষিদের কাছ থেকে, যে কিনতে দিছে সে হয়তো বা তিনি হয়তো বা এসে নিয়ে যাবেন। অনন্যা ওইগুলো মানে ওনারই আঙ্কেলেরই দেওয়া, এগুলো মেবি এখান থেকে লোড করা হবে। এই যে বাজারটা না, মেন বাজার মধ্যেও কিনতে দিছে নাকি, এরকম বিভিন্ন জনে দেয়। আমার চাচা আরো 2-1 আছেন, ওনারাও দেয়। আর দেখা যায় একই বাজারে 4-5 জনের অধীনে কিনে, 4-5 জনে এভাবে হয়, কিন্তু পরিশ্রমটা হয় প্রচুর। এখানে আপনাদের মাথায় হয়তো বা একটা প্রশ্ন গরু পাক খেতেই পারে, বা একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে যে যাদেরকে এখানে টাকা দেওয়া হচ্ছে কেনার জন্য, টাকা বলতে এক একজনের কাছে দেখা যায় 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকাও থাকে যখন ভরপুর মৌসুম চলে, তখন অন্যান্য সময় হয়তো বা 10, 20, 25, 30 হাজার থাকে। এমনও অনেকে আছে 4-5 লক্ষ, 6 লক্ষ টাকা পর্যন্ত এখানে স্থানীয় ক্রেতাদের কাছে থাকে বা দিতে হয় আর কি। প্রতিদিন মাল আসতেছে, এই কারণে যখনই মাল আসে যেন সাথে সাথে পেমেন্ট করে কিনে নিতে পারে। তো এখন তাদের যে বিশ্বস্ততা, এটার ব্যাপারে যদি আপনারা জানতে চান বা আপনাদের মনে যদি প্রশ্ন আসে, তাহলে দেখা যায় এক্সাম্পল স্বরূপ প্রতি বছর যদি 1 কোটি টাকা পরিমাণের লেনদেন হয়ে থাকে বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে বা বিভিন্ন ক্রেতাদের সাথে, ওইখানে ওই 1 কোটি টাকার লেনদেনের মধ্যে দেখা যায় 10, 15, 20 লক্ষ টাকা এখানকার ক্রেতারা করে ফেলে, চুরি করে বা বলে যে হারাই গেছে বা বলে যে মাল হিসাব ভুল হয়েছে, এইভাবে করে। মানে অ্যাটলিস্ট পুরো মৌসুমের যে লেনদেন সেখান থেকে 15, 20, 25% অনেক সময় কি হয়ে যায় মাঠে থেকে যায়, এরকম ফিল্ডে থেকে যায়, যেগুলো আগামী বছর আবার মৌসুম আসা পর্যন্ত তারা নিতে পারে না বা ওইটা উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না, রিকভার করা সম্ভব হয়ে ওঠে না। তো লাভের টাকা থেকে যতটুকু মোটামুটি রিকভার করা যায়, লাভের অংশ থেকে ওইখান থেকেই রিকভারটা হয় বা করতে হয়। তো এরকম ব্যাপার স্যাপারগুলো এখানে হয়ে থাকে। আবার আরেকটা বিষয় এখানে খুবই সতর্ক থাকতে হয়, যেমন এটা হয়তো বা 1 কেজি 20, 25, 30 টাকা যত টাকাই হোক, আবার কিছু আছে 100 টাকা, 120, 25 টাকা, 70, 80 টাকা, যেমন তিল, ওইগুলো সবচেয়ে বেশি দামি হয়ে থাকে। তো ওই তেলগুলো খুবই ছোট ছোট দানা, তো অনেকগুলো থাকে, মাঝখানে কি করে 1 কেজি, 1.5 কেজি বা 2 কেজি ওজনের পাথর ঢুকাই দেয়, ছোট ছোট বা বড় সাইজের একটা পাথর ঢুকাই দেয়। যদি বালি মিক্স করে তাহলে ওইটা একটা মেকানিজম আছে, হাত দিয়ে ভিতরে সিস্টেম করে বালি আছে কিনা ওইটা গ্যাস করা যায়। তো দেখা গেল হাত ঢুকলে 1 হাত পর্যন্ত ঢুকে, তো সেক্ষেত্রে দেখা যায় বড় 1-2 কেজি বা 3 কেজি ওজনের একটা পাথর বা এরকম কয়েকটা পাথর একদম নিচে বা মাঝখানে একটু নিচে করে দেয়, তো তখন ওইটা আর ধরা যায় না। তো দেখা গেল যে পাল্লার মধ্যে যখন মাপতেছে, সে মূলত মাল দিছে ওইখানে 47 কেজি, 3 কেজি দিছে পাথর, তো ওই 3 কেজি সে লাভ পাচ্ছে। এরকম 2 নাম্বারই কাজও এখানে অনেক সময় করে থাকে, স্ক্যাম করে থাকে অহরহ, এরকম আবার ধরাও খেয়ে থাকে। আমি যখন এখানে গোডাউনে কর্মরত ছিলাম, পাইকারি গোডাউনে আর কি, তখন এরকম প্রচুর পেতাম, বালি মিক্স পেতাম, পাথর মিক্স পেতাম। আবার অনেক সময় দেখা গেল শীতকালে তিল হয়তো বেশি, রাতে হয়তো বা বস্তাগুলো তারা বাইরে রাখলো, কুয়াশা ভেজার জন্য হয়, কুয়াশায় ভিজলে দেখা গেল যে 30-35 কেজির একটা ওজনের একটা বস্তা বা 30-35 কেজি ওজনের মাল কুয়াশায় ভিজলে দেখা গেল যে 40 কেজি অ্যাটলিস্ট হয়, 2-3 কেজি 4 কেজি পর্যন্ত বাড়ে, একটু ভিজা টাইপের হয়, যার কারণে ওজনটা বাড়ে, ওইভাবেও ওজন বাড়ায়। আবার অনেক তো এমনও আছে যে মানে এত পোকা মনে করে আমাদেরকে, তারা কি করে ভিজায়, একদম পানিতে ভিজিয়ে জাস্ট একটা দিন শুকিয়ে দেখা গেল যে মেইন ওয়েট 40 কেজি, ওটাকে 50 কেজি করে। এরকম অনেক রকমের মজার অভিজ্ঞতাও আমার আছে এই মোজাম্বিকে, এই ধরনের মৌসুমী শস্যের লেনদেন গুলোতে। আর এই যে মেশিনটা দেখা যাচ্ছে, এই মেশিনটা, এরকম মেশিনগুলো খুবই কার্যকরী। আগে বেশিরভাগ মেশিনে আসতো লাইন, কারেন্টের ডাইরেক্ট লাইন দিয়ে করতে হতো, কিন্তু এগুলা হচ্ছে আপনার ব্যাটারি সিস্টেম, এখানে ব্যাটারি আছে, ব্যাটারি সিস্টেমের মেশিনগুলো দিয়ে এখানে জঙ্গলের মধ্যেও কারেন্টের কোনো প্রয়োজন পড়ে না, ইজিলি সেলাই দেওয়া যায়। 36 ভোল্টের একটা ব্যাটারি এখানে আছে, মেড ইন চায়না। আঙ্কেল এটার দাম কত মেশিনের? 6000, যদি হয় বিকাশ বাংলাদেশি টাকায় 10,000 টাকা মতো ধরেন এই মেশিনগুলোর দাম। লং টাইম ইউজ করা যায়। তো যাদের কাছ থেকে মাল নিল তাদেরকে আবার সাথে সাথে টাকাও অ্যাড করে দিচ্ছে, তার কাছে যে পরিমাণ টাকা ছিল ওইখান থেকে বড় একটা অংশ হয়তো বা মাল কিনে ফেলছে, আবার নতুন ভাবে তাকে টাকা দেওয়া হচ্ছে আবার কেনার জন্য। এই দেশের টাকার মানের একটা আইডিয়া যদি দিই, দেখতে পাচ্ছেন এগুলো 100 টাকার বান্ডেল, এরকম 100 টাকার একটা নোট, মানে এই দেশের 100 মেথিকাশ বাংলাদেশি টাকায় 160 টাকা, 170 টাকা এরকম হয়ে থাকে। এই দেশের 1000 মেথিকাশ বাংলাদেশে 1600 টাকা বা 1700 টাকা মতো হয়ে থাকে, মানে বাংলাদেশের চেয়ে এই দেশের টাকার মান দ্বিগুণের একটু কম। যেমন আমাদের দেশে এখন অফিসিয়াল রেটে 120 টাকা বা 122 টাকা ডলার রেট, এইখানে 65 মেথিকাশ হচ্ছে ডলার রেট। আপনাদের বহুল প্রতীক্ষিত আফ্রিকার সেই মোজাম্বিকের গ্রামীণ জীবনের এই ব্লগটা শেষ হচ্ছে এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
এদেশের ভিন্ন কোনো লাইফস্টাইল নিয়ে, অদেখা আফ্রিকারই কোনো গ্রাম থেকে উপভোগ করতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার প্রিয় চ্যানেল আনসিন আফ্রিকা।